নমস্কার বন্ধুরা, আদিকথার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে রবিবার, আজকে ইচ্ছা হলো রাত্রিবেলা একটু ডিম কষা বানাই। তো সবাই মোটামুটি ডিম কষা বানাতে পারে জানি, কিন্তু ওই যে আমি বলি যে সবাই সবার মতো করে বানায়, এরকম তো কোনো নিয়ম নেই যে একই গতে একই রকম বানাতে হবে। আর সেটা তোমরা যারা রান্না করো তোমরা নিশ্চয়ই জানো, তোমরা নিশ্চয়ই তোমাদের মতন করেই রান্না করো। তো আমি আজকে দেখাই আমি কিভাবে ডিম কষাটা বানাবো। আমার নিজেরও কিন্তু এক একদিন এক এক রকম বানাই, যে এই নয় যে আমি সব রান্না একই রকম রোজের রোজ বানাই। তো আজকে কিভাবে বানাবো সেটা তোমাদেরকে দেখাই। আর আমরা কিন্তু ডিম কষা খাই ডিম সেদ্ধ করে নয়, ডিম ভেজে। আমি ডিম সেদ্ধ করে খেতেও ভালোবাসি, আমার কোনো ব্যাপার না, কিন্তু আদির বাবা ডিম ভেজে খেতেই পছন্দ করে। তো অনেক দিন পর বানাচ্ছি এটা, কেননা মাঝে আদির বাবা ডিম খাওয়া একদম ছেড়ে দিয়েছিল, ডিমে খুব মাছটানি গন্ধ পেত। তো আবার আস্তে আস্তে বললাম যে ডিমটা খাওয়া শুরু করো, ডিমটা যেহেতু প্রোটিন, অনেকটাই হাই প্রোটিন। তো অনেক বলাতে তখন আগের দিনকে একদিন ডিম ভাজা করে দিয়েছিলাম, তো আজকে গন্ধটা যাতে না লাগে তাই আমি নুন গোলমরিচের সাথে একটু সানরাইজ মিট মশলা অ্যাড করেছিলাম, যার জন্য আঁচটানি গন্ধটা অনেকটাই কমে গেছিলো। তো আজকেও আমি ডিমটাতে সানরাইজ মিট মশলাটা অ্যাড করে ডিমটা ফার্স্টে ভেজে নেবো। তো এদিকে দেখো আমার একটা ডিম ভাজা হয়ে গেছে প্রায়। এটাকে আমি একটু কড়া করে ভাজবো আর মাঝখান থেকে আধখানা করে দেবো, যাতে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যায়। তাই এটাকে আমি একটা ডিমকে এরকম 2 পিস করে নেবো। তো এই ডিম ভাজাটা প্রায় হয়ে এসছে, তো আর একটা ডিম ভাজা করে নেবো। তো একটা ডিম ভাজা হয়ে গেছে, আমি আর একটা ডিম ভাজা চাপিয়ে দেবো এখানে। আমরা কিন্তু ডিম ভাজাটা খেতে ভালোই বাসি, তো মাঝে মাঝে আমরা ডিমের ভুজিয়া তৈরি করে রাত্রির বেলা রুটি দিয়ে খাই। আবার ভুজিয়াটা অনেক সময় আদির বাবা রান্না করলে তখন আবার ডিম ভুজিয়াতে একটু কাসুরি মেথিও ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়ে রোস্ট করে নিয়ে দেয়, খেতে কিন্তু খুব টেস্ট আছে। আর মাঝে মাঝে ডাল, মুসুর ডাল, ভাতের সাথেও আমরা ডিম ভুজিয়া করে খেতে ভালোবাসি। তো তোমরা যারা যারা ডিম ভুজিয়া এইভাবে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আদির বাবা কিন্তু ডিম ভুজিয়াটা দারুণ করে। এরপর যখন আদির বাবা ডিম ভুজিয়া করবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। এখানে আমার ডিম ভাজাটা হয়ে গেছে, আর এবার আমি প্যানে সর্ষের তেল দেবো। এই ডিম ভাজাটা কিন্তু করলাম রিফাইন তেলে, সর্ষের তেলে করলেও ভালোই লাগে, কিন্তু আমি রিফাইন তেলটাই ইউজ করেছি। আর ডিমের কষাটা করব কিন্তু সর্ষের তেলে। প্যানটা গরমই আছে, আমি দিয়ে দিলাম সর্ষের তেলটা। আর এবার আমি আলুগুলোকে ভেজে নেবো ভালো করে, তেলটা যতক্ষণ গরম হোক। তো আজ রাত্রে তোমাদের মেনুতে কী রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তার সাথে বলি, চ্যানেলটা একটু একটু করে গ্রো করছে, তার জন্য কিন্তু তোমাদের ভূমিকা যথেষ্ট। তোমরা না পাশে থাকলে আমি আজকে একটু একটু করে গ্রো করতে পারতাম না, আরও অনেক পথ চলা বাকি রয়েছে। তো তোমাদের সাথে একসাথে পথ চলতে চাই, তোমরা একটু আমায় সাপোর্ট করো। আর আমার দিক থেকে যে কোনো সাপোর্ট লাগলে আমাকে কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই তোমাদের সাপোর্ট করার চেষ্টা করব। তো এখানে তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আমি এখানে তেলে ছেড়ে দিয়েছি, আর এবার একটু নুন আর ছোটো দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন, আর এবার দেবো হলুদটা। নুন আর হলুদটা দিয়ে আমি ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। তারপর পেঁয়াজটা দেবো। আমি একেবারে বেশি করেই করে রাখার চেষ্টা করছি, যাতে কাল দুপুরেও হয়ে যায়, তাই আলুগুলো অনেক বেশি দিয়েছি। আর আলু আদির বাবাই বললো আলুটা দিতে, ও আবার আলু ছাড়া খেতে পারে না, মাংস হোক বা ডিম হোক, মাছ হোক। আমি আবার আলু ছাড়া আমার খেতে অসুবিধা হয় না, আমার ভালোই লাগে। কিন্তু যদি আদির বাবা বলে যে আলু দিয়ে খাবে, তখন আবার আমি আমার জন্য একটু আলু দিই। আলুটা খেতে আমার খারাপ লাগে না, ভালোই বাসি আলু খেতে। আর কিন্তু আলুটা না দিলেও আমার ভালো লাগে। এখানে আমি আলুগুলো বেশ কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে রাখবো, দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো তেলে। আমি কিন্তু চেষ্টা করি অল্প তেলেই রান্না করার, কেননা আদির বাবার ট্রাইগ্লিসারাইডটা বেশি আছে, হাই প্রেশার, তাই অল্প তেলেই রান্না করার চেষ্টা করি। তবে মাঝে মাঝে যে রান্নাগুলো একটু তেলা না হলে ভালো লাগে না, একটু তেল তেলে সেগুলো করি, কিন্তু সেগুলো খুবই কম। তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিয়ে ভাজাটা হয়ে গেলে আমি এরপর অ্যাড করব এখানে আদা বাটা, আর একটা পেঁয়াজ, একটু রসুন আর একটা টমেটো মিক্সারে একসাথে ব্লেন্ড করে নিয়েছি।
তো এবার আমি ওইটা অ্যাড করে দেবো। পেঁয়াজটাকে লাল হয়ে যাক, তারপর আমি ওই মশলাগুলো অ্যাড করবো একের পর এক। রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো ইদানিং খুব শুনছি, ফেসবুকেই দেখছি যে ঠাকুরবাড়ির রান্না নিয়ে বেশ একটা প্রচলন উঠেছে, সবাই ঠাকুরবাড়ির রান্না খাচ্ছে, দেখানো হচ্ছে। তো আমারও ইচ্ছা আছে যে একদিন আমি ট্রাই করবো ঠাকুরবাড়ির কিছু রান্না। আমার খুব ভালো লাগে, কিছু কিছু পুরোনো দিনের রান্না করতে আমার খুব ভালো লাগে। নতুন দিনের রান্নাও ভালো লাগে, কিন্তু ওই পুরোনো দিনের মধ্যে একটা নস্টালজিক ব্যাপার রয়েছে, তো সেটাই আমি ট্রাই করে দেখবো। আগেকার দিনেও মানুষ কিন্তু বেশ ভালো এক্সপেরিমেন্ট করতেন, তো সেগুলি একের পর এক ট্রাই করবো আর তোমাদের সাথেও শেয়ার করব। আর তোমরা যারা নতুনত্ব রান্না ট্রাই করবে তারা অবশ্যই আমাকে একটু জানিও, আমি তাহলে অবশ্যই তোমাদের নতুন রান্না দেখব। পেঁয়াজটা প্রায় ব্রাউন হয়ে আসছে, আরেকটু হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ দেখবে ভাজা হয়ে গেলে কালারটা তো বোঝা যায়, আর তার সাথে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। ফ্লেমটা আমি এখানে আস্তে করে দিলাম। আর এরপর আমি একের পর এক মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, এরপর আমি দিয়ে দেবো মিক্সিতে ব্লেন্ড করে রাখা একটা টমেটো, একটা পেঁয়াজ আর 10 কোয়া মতন রসুন। পরে কিন্তু এই মিক্সিতে যে মশলাটা লেগে রয়েছে ওটা ধুয়ে জলটা আমি অ্যাড করে দেবো। তো এটা আমি ভালোভাবে কষিয়ে নিই, আঁচটা কিন্তু আস্তেই আছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো লবণ। তেলে কিন্তু একটু লবণ ছিল, কারণ আলুটা যখন আমি ভাজছিলাম তখন লবণটা দিয়েছিলাম, সেটা তেলের সাথেই মিশে রয়েছে, সেদিকে নজর রাখতে হবে। তো আমি হাফ চামচ মতো লবণ দিলাম, পরে টেস্ট করে দেখবো, যদি মনে হয় লবণটা কম হয়েছে তাহলে আমি লবণটা অ্যাড করব। লবণটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর আমি দিয়ে দেবো 1 চামচ মতো ভর্তি ভর্তি করে হলুদ, দিয়ে দেবো সানরাইজের মিট মশলা 2 চামচ, আর মহারানী চিকেনের জন্য যে মশলাটা করেছিলাম তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, জিরে, ধনে, গোটা সমস্ত গরম মশলা আর শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু যেহেতু একসাথে রয়েছে, তো আমি সেই মশলাটাও 1 চামচ মতো দিয়ে দেবো। এরপরে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। সেটা হলো, আমি যখন বাপের বাড়িতে থাকতাম, আমাদের বাপের বাড়িতে কিন্তু একটু নুনের মুখটা বেশি, একটু না মানে পরে এখন আমার লাগে ভালোই বেশি, তো আমরা নুনটা একটু বেশি খেতাম। আর বিয়ের পরে এসে শ্বশুর বাড়িতে কেউ নুন খেত না, মানে আমার ননদ, আদির বাবা কেউই নুন খেত না, নুন খুব কম, একদম কম, যেটা আবার আমার মুখে মনে হতো যে নুন এনে। তো যথারীতি বিয়ের পরে খুব এক্সাইটমেন্ট নিয়ে রান্না করতাম, বেশ রান্না করব, সবাই বলবে ভালো হয়েছে। আর সারাদিন মানুষগুলো কাছ থেকে ঘুরে এসে রান্নাটা দিয়ে মুখে তুলতো, বলতো টেস্টি হয়েছে, কিন্তু অতিরিক্ত নুন হয়ে গেছে। তো আমার মনটা খুব খারাপ হতো। তো তার জন্য আস্তে আস্তে কী করলাম, নুনের হাতটা একটু একটু করে কমাতে শুরু করলাম। এখন আবার আমার বাবা যখন আমার হাতের রান্না খায়, তো তখন বলে যে খাবারে নাকি একদম নুন হয়নি, বাবা আবার এক্সট্রা করে নুন অ্যাড করে নেয়। আর এদিকে আমার ভাই আবার অদ্ভুত, ও আবার রান্নায় নুন হয়েছে না নুন হয়নি কিছুই বোঝে না, ও খাবার কথা খেয়ে নেয়। ও বলে আমার পেটটা ভরাতে হবে, আমি খেয়ে নেবো, অত আমি বুঝি না। ওকে কিন্তু যা দিই তাই শোনা শোনা মুখ করে খেয়ে নেয়। তো আমার মশলাটা দিয়ে প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেবো, আঁচটা একটু বাড়িয়ে দেবো আর জল অ্যাড করে দেবো।
অল্প করে জল দেবো। জলটা দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি জলের সাথে। আর ভেজে রাখা আলুগুলো এই পর্যায়ে আমি অ্যাড করবো, আঁচটা কমিয়ে। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা 2 মিনিট মতো। তারপর আমি জলটা দিয়ে এটা চাপা দিয়ে দেবো। আলুটা যেহেতু বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই মোটামুটি, আর আলুটাও চন্দ্রমুখী আলু, তাই মোটামুটি 10 থেকে 15 মিনিট হলে এটা আমার রেডি হয়ে যাবে। আর গরম মশলাটা তো আমি একেবারে মশলাটা তৈরি করে রেখেছিলাম, তাই আগেই অ্যাড করে দিয়েছি। এমনিতেও আমি কিন্তু গরম মশলা রান্নার লাস্টে দিতে পছন্দ করি না, আমি চেষ্টা করি যখন কষাবো তখনই দিই। যদি নিরামিষ রান্না হয় তো সেক্ষেত্রে আমি লাস্টে গরম মশলা আর ঘিটা দিই। এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর জল দিয়ে দেবো। এখানে আমি ভালো করে জল দিয়ে দিয়েছি, আর আঁচটা মিডিয়ামে রাখবো, না একদম লো আর না একদম হাই। ভালো করে জলটা মিশিয়ে নিয়ে এখানে আমি চাপা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। এই ডিম কষাটা আমাদের বাড়িতে আগে যিনি রান্না করতেন পম্পা দি, অসাধারণ করতেন। তো আমার খুব ইচ্ছা করেছিল প্রেগনেন্সিতে ওনার হাতে ডিম কষা খেতে, কিন্তু তখন আর উনি রান্না করতেন না, তাই আর বলে উঠতে পারিনি, লজ্জা করতো। তো পরে আমি বলেছিলাম আদি হয়ে যাবার পরে, তখন বললে মা বললে না, তো তারপরে কিন্তু আমাকে বানিয়ে খাইয়েছিলাম। তো 15 মিনিট হয়ে গেছে। 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট একদম একদম স্লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, একদম হালকা আছে। তো এখন আমি তুলে নেবো। আর এদিকে আমার আলুটাও গলে গেছে। তো এবার আমি ডিম ভাজাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। ততক্ষণে মশলাটা ঢুকে যাক, যেহেতু ডিম কষা, যতটা পারবো ঝোলটাকে আমি মুড়িয়েই দেবো, একদম গামাখা করবো। তো দেখো এখানে আমি ডিমগুলো দিয়ে নিয়েছি, 5 মিনিট মতো ফুটুক ডিমটা দিয়ে নেবার পর। আর ওদিকে আমার পাখিটা ডাকছে, ওর খিদে পেয়ে গেছে, তো ওকে আমি পেয়ারাটা দিয়ে দিই, ও রাত্রিবেলা পেয়ারাই খায়। তারপর দেখাই, এখানে আমার হয়ে গেছে রান্নাটা প্রায়। তো এখানে আমার আজকের ডিম কষাটা একদম রেডি হয়ে গেছে। আর এবার আমি এটা নামিয়ে নেবো। আর তারপরে আজকে রাত্রে আছে পোলাওয়ের সাথেই খাবো ডিম কষাটা। আর যেটুকু বেঁচে যাবে সেটা কালকে ভাতের সাথে হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরাও এইভাবে ডিম কষা ট্রাই করতে পারো। কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। শুভরাত্রি, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।